স্কুল সার্ভিস কমিশনের যে নিয়োগ মামলা, সেই নিয়োগ মামলায় কিন্তু ফাইনাল যে জাজমেন্ট কপি সেটি চলে এসছে। এই যে মামলা, এই মামলার এই যে জাজমেন্ট কপি, এই জাজমেন্ট কপিটি প্রায় 280 পাতার একটি বিস্তৃত জাজমেন্ট। এই জাজমেন্টটি দিয়েছেন জাস্টিস দেবাংশু বসাক এবং জাস্টিস সব্বর রশিদির ডিভিশন বেঞ্চ। এই জাজমেন্টটা অনেকটা ডিটেলে দেওয়া রয়েছে, এই জাজমেন্টে অনেক কিছু বিষয় রয়েছে। আমি এই জাজমেন্টটিকে যতটা সম্ভব আপনাদের সামনে অতি সরলভাবে তুলে ধরার চেষ্টা করছি। এই জাজমেন্টে যে সমস্ত বিষয়গুলি বলা রয়েছে সেগুলি সম্পূর্ণভাবে আমি ব্যাখ্যা করার চেষ্টা করব এবং এখানে কোনো রকম আমার নিজস্ব মতামত আমি রাখতে চাই না। এখানে জাস্টিস দেবাংশু বসাক এবং অনারেবল জাস্টিস সব্বর রাশিদির বেঞ্চ যা যা লিখেছেন এই জাজমেন্ট কপিতে, আমি শুধুমাত্র সেগুলোই বর্ণনা করার চেষ্টা করছি আমার এই ভিডিওতে। এখানে দেখুন, এই জাজমেন্টে এই যে মোট প্রায় 348টা মামলা ছিল, সেই 48টা রিট পিটিশনের ভিত্তিতে জাজমেন্টটি দেওয়া হয়েছে গতকালকে। এবং তার জাজমেন্টে কী কী দেওয়া হয়েছে সেটা তো আপনারা অবশ্যই নিউজ মিডিয়া থেকে জেনে ফেলেছেন। এখন আমি এই জাজমেন্টটা আপনাদের সামনে ডিটেলে ছোট্ট করে বা যতটা সম্ভব পারা যায় ব্রিফলি বলার চেষ্টা করছি। দেখুন, এখানে এই জাজমেন্টটা দেখুন, প্রথমে প্রিফেস, তারপরে এখানে খুব সুন্দর করে সূচিপত্রের মতো দেওয়া হয়েছে সমস্ত বিষয়কে। তো প্রথম বিষয় থেকে আলোচনা করব। প্রথমে বিচারপতি এখানে যেটা বলছেন যে এই যে মানে জাজমেন্টটা লেখার আগেই বলছেন যে সেভারাল রিট পিটিশনস অ্যান্ড ফিউ অ্যাপিলস হ্যাভ বিন হেয়ার্ড বাই দিস ডিভিশন বেঞ্চ রিলেটিং টু দ্য 2016 সিলেকশন প্রসেস কন্ডাক্টেড বাই দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন in terms of the order dated November 9, 2023 passed by the Supreme Court। অর্থাৎ এই যে ডিভিশন বেঞ্চ তারা অনেকগুলো রিট পিটিশনকে হেয়ারিং বা শুনানি করেছে। কার ভিত্তিতে শুনানি করেছে? না, মহামান্য সুপ্রিম কোর্ট 9 নভেম্বর 2023 সালে যে অর্ডার দিয়েছিল, যে অর্ডারের দ্বারা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চকে এসএসসি সংক্রান্ত যাবতীয় মামলার হেয়ারিং করতে বলা হয়েছিল একটি ডিভিশন বেঞ্চে। সেই অর্ডারের প্রেক্ষিতে মহামান্য কলকাতা হাইকোর্টের বিচারপতি অর্থাৎ প্রধান বিচারপতি একটি বেঞ্চ গঠন করেছিলেন মহামান্য বিচারপতি দেবাংশু বসাক এবং সব্বর রশিদিকে নিয়ে, এবং তাদের বেঞ্চই কিন্তু এই হেয়ারিংটি করেছে। এই হেয়ারিংটি শুরু হয়েছে 29শে জানুয়ারি থেকে। এই হেয়ারিং যখন মধ্য পর্যায়ে চলছিল তখন একজন অ্যাপিলেন্স বা একজন প্রার্থী তিনি কিন্তু তার যে ওএমআর কপি যেগুলো সিবিআই রিকভার করেছে, তো সেই ওএমআর কপি দেখতে চেয়েছিলেন। বিচারপতি তার জন্য একটি অর্ডার পাস করেছিলেন ফেব্রুয়ারি 5, 2024 সালে তাদেরকে দেখতে দেওয়ার জন্য, অর্থাৎ সেই ওএমআরগুলোকে ইন্সপেকশন করার জন্য। তারপরে আবার মার্চের 4 তারিখ থেকে হেয়ারিং শুরু হয়েছিল এবং তারপরে ডে টু ডে বেসিসে হেয়ারিংটা চলেছিল এবং বিভিন্ন যারা পার্টিগুলো ছিলেন, পার্টিস যারা ছিলেন, তারা সাবমিটেড রিটেন নোটস অন আর্গুমেন্ট। তারা যা যা আর্গুমেন্ট করেছেন তার ভিত্তিতে তারা রিটেন নোটসও তারা সাবমিট করেছে। এরপরে এখানে বিচারপতি যেটা লিখছেন, কন্টেনশন অফ রিট পিটিশনস, অর্থাৎ রিট পিটিশনার্স, অর্থাৎ যারা রিট পিটিশনার্স, যারা মূল মামলাকারী, তাদের যে অভিযোগগুলো সেই অভিযোগগুলো বিচারপতি এখানে খুব সুন্দর করে বলেছেন বা উল্লেখ করেছেন। এখানে দেখুন, যারা মামলাকারী, যারা মামলা করেছেন তার মধ্যে প্রথমে বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিনিয়র অ্যাডভোকেট, তিনি যে অভিযোগগুলো এনেছেন বা তিনি যে অভিযোগগুলো করেছিলেন শুনানি চলাকালীন, সেই অভিযোগগুলো এখানে বলা হয়েছে। তিনি যেগুলো মূলত বলেছেন সেগুলো আমি এখানে ছোট্ট করে বলার চেষ্টা করছি। তিনি যেটা বলেছিলেন যে সিবিআই রিপোর্টকে কেন চ্যালেঞ্জ করেনি এসএসসি বা যারা প্রার্থী তারা, সিবিআই যখন ওএমআর সংক্রান্ত রিপোর্ট দিয়েছিল সেটা তিনি বলেছেন। তিনি বাগ কমিটির যে রিপোর্ট সেই রিপোর্টটা দিয়েছেন, অর্থাৎ কতজন প্রার্থী বিভিন্নভাবে চাকরি পেয়েছেন অনিয়মের মধ্য দিয়ে, সেটা তিনি উল্লেখ করেছেন। তারপরে তিনি বলেছেন যে এসএসসি সিঙ্গেল বেঞ্চের অর্ডার মেনে সিবিআই ডাটাকে অস্বীকার কেন করেনি সেটা তিনি বলেছেন। এসএসসি আরটিআই অ্যাক্ট মেনে যে ওএমআর দিয়েছিল সেই ওএমআরের সাথে সিবিআই যে ওএমআরগুলো উদ্ধার করেছে সেগুলো প্রায় মিলে যাচ্ছে, তো সেটাও তিনি উল্লেখ করেছেন। তাছাড়া কোর্ট যখন সুযোগ দিয়েছিল বিভিন্ন প্রার্থীকে ওএমআর দেখার জন্য, তখন সমস্ত প্রার্থী কেন দেখেননি, দেখে তারা কেন অস্বীকার করেননি, বা যারা দেখেছিলেন তারাই বা কেন অস্বীকার করেননি, এবং একজন প্রার্থী তিনি সেটাকে স্বীকারও করেছিলেন, সেটাও তিনি বলেছেন। আমি দেখুন এগুলো ডিটেলে বলছি না লাইন বাই লাইন, আমি যেটা পড়েছি সেগুলো আমি সংক্ষেপে বলছি। এখানে বিভিন্ন সুপ্রিম কোর্টের জাজমেন্টকেও সাইট করেছেন। তাছাড়া রুল 17 প্রয়োগ করার ব্যাপারে তিনি বলেছেন যে রুল 17 প্রয়োগ করতে পারে যে কোনো অথরিটি, ইন্ডিপেন্ডেন্ট অথরিটি, যদি তারা ইলিগ্যালিটি খুঁজে পায়। সেক্ষেত্রে প্রার্থীদেরকে কোনো হেয়ারিং করার বা ন্যাচারাল জাস্টিস দেওয়ার কোনো প্রশ্ন আসছে না। 65B অর্থাৎ যেটা ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট ইলেকট্রাল ডকুমেন্টসের ক্ষেত্রে, যেটা নিয়ে বারবার প্রশ্ন তুলেছিলেন বিভিন্ন অভিযুক্ত প্রার্থীরা, তো তারা যে প্রশ্নগুলো তুলেছিলেন সেই প্রশ্নতে 65B নিয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য যেটা বলেছেন যে সিবিআই সার্টিফিকেট দিয়েছে সেটা প্রেসক্রাইবড ফরম্যাটে। এছাড়া সিবিআইয়ের ওএমআরের সাথে যে মিল রয়েছে বিভিন্ন আরটিআই কপির ওএমআরের, এবং সিগনেচার রয়েছে ওএমআরে, ক্যান্ডিডেটের ইনভিজিলেটর সিগনেচার রয়েছে, বারকোড রয়েছে, কোয়েশ্চেন বুকলেট কোড রয়েছে, তো তার ফলে এগুলোকে অস্বীকার করার কোনো মানে হচ্ছে না। এছাড়া এসএসসি সিবিআই তথ্যের সাথে তাদের সার্ভার ডাটা মিলিয়ে দেখে সিবিআই ডাটাকে মানে অ্যাডমিট করেছিল প্রাথমিকভাবে। প্রথমে যখন লার্নেড সিঙ্গেল জাজ মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অর্ডার দিয়েছিলেন এসএসসিকে যে আপনারা সিবিআই ডাটা নিয়ে দেখুন যে কোনো প্রার্থী সেখানে ম্যানিপুলেশন রয়েছে কিনা, তো সেখানে এসএসসি প্রাথমিকভাবে নাকি স্বীকার করেছিল যে ম্যানিপুলেশন রয়েছে। তারপরে তার ভিত্তিতে যারা চাকরিও বাতিল করে, তো এগুলো উল্লেখ করেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার সাবমিশনে।
তারপরে এসএসসি নাকি এটাও কখনো বলেনি যে সিবিআই ডাটা যেটাকে তারা সেটাকে মানবে না। সিবিআই ডিটেল রিপোর্টে যেগুলো বলেছে সেগুলোও বারবার বলেছেন মিস্টার ভট্টাচার্য তার সাবমিশনে। তাছাড়াও আর্টিকেল 14 এবং 16 এই দুটো বিষয় খুব উল্লেখযোগ্য। এই আর্টিকেল 14 এবং 16 এই দুটো বিষয়কে বিচারপতিরা খুব প্রায়োরিটি দিয়েছেন, যেটা মহামান্য বিচারপতি দেবাংশু বসাক স্যার জাজমেন্টে লিখেওছেন। এতে সেটা নিয়ে মিস্টার ভট্টাচার্য তিনি বলেছেন যে এই আর্টিকেল 14 এবং 16 এর ওপর বেস করে নাকি সিবিআই রিপোর্ট চ্যালেঞ্জ করা যায় না, এবং তার ভিত্তিতে যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন তাদের অ্যাপয়েন্টমেন্টগুলো যেন বাতিল হয়, এবং এসএসসি যে অতিরিক্ত শূন্যপদ তৈরি করেছে অবৈধভাবে চাকরি পেয়েছে যারা তাদেরকে রাখতে, অর্থাৎ সুপার নিউমেরি যে পোস্ট তৈরি করেছে সেই বিষয়টাও তিনি বলেছেন যে সেটাও নাকি একটা দুর্নীতির ঢাকতে নাকি একটা চেষ্টা বা প্রচেষ্টা। তো এই সমস্ত বিষয় নিয়ে সমস্ত প্যানেল বাতিল করতে হবে এবং মেরিট লিস্ট নতুন করে তৈরি করতে হবে। তো এই সমস্ত বিষয় নিয়ে মিস্টার ভট্টাচার্য তিনি কিন্তু এইগুলো পয়েন্ট আউট করেছেন তার পুরো সাবমিশনে। তো আমি কিন্তু তার সাবমিশনটাকে আপনাদেরকে ছোট্ট করে বলার চেষ্টা করলাম। এখানে নানান সুপ্রিম কোর্টের জাজমেন্ট সাইট করা হয়েছে, নানান কিছু বিষয় এখানে সাইট করা হয়েছে। এবার দেখুন, কন্টেনশন অফ রিট পিটিশনার কমপ্লেনিং অফ র্যাঙ্ক জাম্প, মিস্টার আশিস কুমার চৌধুরী যিনি পিটিশনারদের তরফ থেকে ছিলেন, তিনি র্যাঙ্ক জাম্প বা এসএসসি যে রুল ভায়োলেশনগুলো করেছে সেগুলো নিয়ে তিনি বলেছেন। এখানে দেখুন, এগুলো সমস্ত মাত্র যা শুনানি হয়েছে সেই শুনানিতে যে বিষয়গুলো উঠে এসছে সেগুলো কিন্তু এখানে বলা হয়েছে। তো সেক্ষেত্রে এসএসসি কী কী রুল ভায়োলেট করেছে, কখন মেরিট লিস্ট পাবলিশ করেনি, কাকে র্যাঙ্ক জাম্প করে ঢুকিয়েছে, কে এক্সপায়ারি অফ প্যানেল চাকরি পেয়েছে, তারপরে দেখুন এখানে যে 1:14 রেশিওতে চাকরি দেওয়া হয়নি সে বিষয়গুলো বলা হয়েছে। তো সমস্ত বিষয়গুলো এখানে উল্লেখ করা হয়েছে, বিভিন্ন সুপ্রিম কোর্টের জাজমেন্ট সাইট করা হয়েছে। কন্টেনশন অফ সিবিআইয়ের যে বিষয়গুলো শুনানিতে উঠে এসছে, সেখানে সিবিআইয়ের মিস্টার ধীরাজ ত্রিবেদী, লার্ন ডেপুটি সলিসিটর জেনারেল অ্যাপিয়ারিং ফর সিবিআই, তারা যে রিপোর্ট পেশগুলো করেছে 5ই ফেব্রুয়ারি 16ই জানুয়ারি, সমস্ত বিষয় রিপোর্টগুলোতে তারা উল্লেখ করেছে কীভাবে তারা তদন্ত করেছে, কী কী অনিয়ম তারা খুঁজে পেয়েছেন, কোথায় ম্যানিপুলেশন পাওয়া গেছে সেই রিপোর্টে তারা বলেছেন। কন্টেনশন অফ এসএসসি, এবার এসএসসি কী বলেছে? এসএসসি যেটা বলেছে যে এসএসসি কিন্তু সিবিআইয়ের ডাটা অনুযায়ী কাজ করেছে, এটা এসএসসি বলেছে। এসএসসি তারপরে সিবিআই একটা পর্যায়ে যেটা বলেছিল যে এসএসসির যে ওএমআরগুলো সেগুলো বরাদ দেওয়া হয়েছিল স্ক্যান করার জন্য নাইসা নামক একটি সংস্থাকে, এবং সেই নাইসা নাকি আবার নতুন করে একটি সংস্থাকে বরাদ দেয়, সেই সংস্থার নাম হচ্ছে স্ক্যানটেক, ডাটা স্ক্যানটেক। তারা নাকি ওএমআরগুলো স্ক্যান করেছে এসএসসি অফিসে। এসএসসি বলছে যে সেই ডাটা স্ক্যানটেককে তারা চেনে না, সেই ডাটা স্ক্যানটেকের তারা নামও শোনেনি। এই সমস্ত বিষয়গুলো এসএসসি বলেছে। এছাড়া এসএসসিকে যখন বিচারপতি প্রশ্ন করেছেন যে আপনারা কি ওএমআর রি-ইভ্যালুয়েশন করতে পারবেন, তখন এসএসসি বলেছে যে হ্যাঁ তারা পারবে। এবং এসএসসি আর একটা বিষয় উল্লেখ করেছে এখানে, দেখুন, ডক্টর পাত্র হ্যাজ drawn the attention of the court to the fact that 7th phases of the counselling were held within the validity period of the panel. The 8th phase of counselling had been held after the expiry of the panel. অর্থাৎ 7 নম্বর ফেজের কাউন্সিলিংটা হয়েছিল ভ্যালিডিটি অফ প্যানেল যখন ছিল তখন অবধি, কিন্তু 8 নম্বর কাউন্সিলিং থেকে কিন্তু আর প্যানেলের কোনো ভ্যালিডিটি ছিল না, তখন প্যানেল কিন্তু এক্সপায়ার করে গেছিলো, এটা এসএসসি বলেছে। তারপরে এসএসসি এটাও বলেছে যে এই সমস্ত বিষয়গুলো যে তারা ডাটা স্ক্যানটেককে চেনে না, তারা সিবিআই যে তথ্য দিয়েছে সেই তথ্যকে তারা যে অস্বীকার করবে সেরকম কোনো ম্যাটেরিয়াল ফ্যাক্টস তাদের কাছে নেই, এটা এসএসসি বলেছে। তো এগুলো এসএসসি শুনানিকালীন যেগুলো বলেছেন সেগুলো কিন্তু সমস্ত কিছু লেখা রয়েছে। এখান থেকে শুরু হচ্ছে যারা চাকরি প্রার্থী, যারা চাকরি পেয়েছিলেন, যাদের বিরুদ্ধে নানান অভিযোগ ছিল, তাদের আইনজীবীরা যা বলেছেন, বিশেষ করে কন্টেনশন অফ সিলেক্টেড ক্যান্ডিডেটস অফ গ্রুপ ডির ক্যান্ডিডেটদের পক্ষ থেকে মিস্টার কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তো তিনি যে বিষয়গুলো বলেছেন, অর্থাৎ যারা সিলেক্টেড ক্যান্ডিডেট তাদের পক্ষ থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অনিন্দ মিত্র, জয়দীপ কর, প্রতীক ধর, মুকুল লাহিড়ী, জয়ন্ত মিত্র, অনন্দ বোস, এই সমস্ত যারা আইনজীবীগুলো ছিলেন, তো তারা যে তথ্যগুলো দিয়েছেন সেই তথ্যগুলোর উপর ভিত্তি করে, অর্থাৎ তারা যে শুনানিগুলো করেছেন সেগুলোই এখানে উল্লেখ করা হয়েছে। তো তারা মূলত মোটা দাগে যে প্রশ্নগুলো তুলেছেন সেই প্রশ্নগুলো কি, প্রথম তারা যেটা প্রশ্ন তুলেছিলেন তাদের শুনানি চলাকালীন, যে মেনটেনেবিলিটি, অর্থাৎ এই যে রিট পিটিশনটা কোনো মেনটেনেবল নেই, অর্থাৎ যারা মামলা ফাইল করেছেন তারা অনেক দিন পরে গিয়ে মামলা ফাইল করেছেন, যারা চাকরি করছেন তারা সফল চাকরি প্রার্থী, তারা সফলভাবে চাকরি পেয়েছিলেন এমনটাই তাদের অভিমত ছিল, যারা অভিযুক্তদের আইনজীবী ছিলেন তাদের। তো এক্ষেত্রে দেখুন, মেনটেনেবিলিটির এই প্রশ্নে তারা বলেন যে রিট পিটিশনটাকে বাতিল করতে হবে, অর্থাৎ এই রিট পিটিশন কোনোভাবেই মেনটেনেবল নয়, অনেক দিন পরে গিয়ে করা হয়েছে এবং কিছু আনসাকসেসফুল ক্যান্ডিডেট এই রিট পিটিশনগুলো করেছেন। এছাড়া সিবিআইয়ের যে উদ্ধারকৃত ডকুমেন্ট, যেটা বলা যেতে পারে যে নাইসার একজন এক্স এমপ্লয়ি পঙ্কজ বনসালের কাছ থেকে পাওয়া গেছিলো, তার ব্যক্তিগত বাড়ি থেকে গাজিয়াবাদের, তো সেই তথ্য নিয়ে তারা সন্দেহ প্রকাশ করেছেন। তার যে অ্যাডমিসিবিলিটি ও অথেন্টিসিটি, এই দুটো নিয়েই প্রশ্ন করেছেন। অ্যাডমিসিবিলিটির ক্ষেত্রে তারা 65B-কে কিন্তু খুব বিশালভাবে জোর দিয়েছেন। 65B-র যে 2000 সালে যে আইনটা আনা হয়েছিল 1872, সেই এভিডেন্স অ্যাক্টের পুরো ম্যাটারটা তারা তুলে ধরেছেন যে কোন কোন ক্ষেত্রে 65B-টা কমপ্লাই করছে না, কোন কোন ক্ষেত্রে করছে। তো সেই পুরো ম্যাটারটা তারপরে
এই ডকুমেন্টটা অ্যাডমিসিবল নয়, এটা তারা বারবার বলেছেন। এটার অথেন্টিসিটি নিয়েও তারা প্রশ্ন তুলেছেন, বিশেষ করে ডাটা স্ক্যানটেক নামে একটি ভুতুড়ে সংস্থা কীভাবে স্ক্যান করতে পারে, তো সমস্ত বিষয় নিয়ে তারা করেছেন, প্রশ্ন তুলেছেন। তারা রুল 17 এটা নিয়েও তারা প্রশ্ন করেছেন যে রুল 17 কীভাবে প্রয়োগ করতে পারে স্কুল সার্ভিস কমিশন যখন অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু হয়ে গেছে এবং তারা চাকরি করছে তারা। এছাড়াও তারা যেটা বলেছেন ন্যাচারাল জাস্টিস, এটা নিয়েও তারা প্রশ্ন তুলেছিলেন শুনানি চলাকালীন। তো এগুলো হচ্ছে যারা রেসপন্ডেন্ট তাদের এখানে শুনানিগুলো পুরোটা ডিটেলে দেওয়া রয়েছে। তো এখানে মূলত এই যে অংশগুলোতে এগুলোতে আমি আপনাদেরকে পিটিশনার এবং রেসপন্ডেন্টরা যা যা বলেছেন সেই সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে বলছি। এগুলো ডিটেলসে পড়ার মতো মানে সময় নেই, আমি এগুলো কিন্তু সংক্ষেপে বলার চেষ্টা করলাম। তারপরে দেখুন জাজমেন্টটা এবার শুরু হবে, অর্থাৎ বিচারপতি এবার কিন্তু পুরো ম্যাটারটা তিনি কিন্তু ডিসাইড করবেন। তার জন্য কিন্তু আমরা পরবর্তী অংশে দেখব। এখানে দেখুন, এখানে বিচারপতি সমস্ত হেয়ারিংটা শোনার পরে কতগুলো ইস্যুকে তুলে ধরেছেন। কী কী ইস্যু না, এই যে পুরো বিচার বা জাজমেন্টটা দেওয়া হবে, সেই জাজমেন্টটাতে কতগুলো প্রশ্ন বিচারপতি রেখেছেন, সেই প্রশ্নগুলোর এক এক করে উত্তর দেওয়া হবে এবং জাজমেন্টগুলো দেওয়া হবে। এটা কিন্তু খুব সুন্দর করে বিচারপতি সাজিয়েছেন। প্রথম প্রশ্ন লিখেছেন, ডাজ দিস ডিভিশন বেঞ্চ হ্যাভ জুরিসডিকশন টু হেয়ার অল দ্য রিট পিটিশনস অ্যান্ড অ্যাপিলস লিস্টেড বিফোর ইট? অর্থাৎ এই ডিভিশন বেঞ্চের কি মানে আইনত অধিকার রয়েছে সমস্ত রিট পিটিশনদেরকে শোনার, এই প্রশ্নটা তিনি রেখেছেন। 2 নম্বর প্রশ্ন রেখেছেন, আর দ্য রিট পিটিশনস মেনটেনেবল অ্যাট দ্য বেহেস্ট অফ আনসাকসেসফুল ক্যান্ডিডেটস? অর্থাৎ যারা অসফল হয়েছেন তারা যে রিট পিটিশন ফাইল করেছেন এতদিন পরে, সেটা কি মেনটেনেবল না মেনটেনেবল নয় এক্সপায়ারি অফ প্যানেলের পরে? ক্যান অ্যাপয়েন্টেড বি মেড সাবসিকুয়েন্ট টু দ্য এক্সপায়ারি অফ দ্য ভ্যালিডিটি অফ দ্য পিরিয়ড অফ দ্য প্যানেল? অর্থাৎ যে সমস্ত অ্যাপয়েন্টমেন্টগুলো দেওয়া হয়েছে প্যানেল এক্সপায়ার করার পরে সেই অ্যাপয়েন্টমেন্টগুলো কি ভ্যালিডিটি রয়েছে কি নেই, এই প্রশ্নটা বিচারপতি করেছেন। ইজ দ্য সার্টিফিকেট ডেটেড সেপ্টেম্বর 19, 2022 ভ্যালিড অ্যান্ড অ্যাডমিসিবল ইন এভিডেন্স? অর্থাৎ যে সার্টিফিকেটটা দেওয়া হয়েছে 65B নিয়ে সিবিআই যে সার্টিফিকেটটা সাবমিট করেছে ইলেকট্রনিক ডকুমেন্টস নিয়ে, সেই মানে সার্টিফিকেটটাকে অ্যাডমিসিবল এভিডেন্সের ক্ষেত্রে? Should the OMR sheets available in the seized hard disks be uploaded in the server of SSC to compare with the final list stored therein? অর্থাৎ যে ওএমআর শিটগুলো পাওয়া গেছে হার্ড ডিস্ক থেকে, সেই ওএমআর শিটগুলোকে কি আপলোড করা হবে এসএসসি সার্ভারে, না সার্ভারে নয়? Should any reliance to be placed upon the data stored in the seized hard disks to terminate the service of any employee? অর্থাৎ যে ডাটাগুলো রয়েছে হার্ড ডিস্কে, যেটা পঙ্কজ বনসালের কাছ থেকে পাওয়া গেছিল, সিবিআই উদ্ধার করেছে, সেই ডাটার উপর ভিত্তি করে কি সার্ভিসগুলোকে টার্মিনেট করা হবে কি হবে না, অর্থাৎ সেই ডাটাটার অথেন্টিসিটি কি রয়েছে কি নেই, এই প্রশ্নটাও বিচারপতি রাখছেন। ক্যান দ্য রেকমেন্ডেশন বি উইথড্রন বাই এসএসসি উইদাউট হিয়ারিং দ্য অ্যাপয়েন্টি? অর্থাৎ এসএসসি যে রুল 17 প্রয়োগ করেছিল, সেই রুল 17 প্রয়োগ করা কি সঠিক ছিল না বেঠিক ছিল কোনো শুনানি না করে? ওয়েদার রিভোকেশন অফ রেকমেন্ডেশন আন্ডার রুল 17 এসএসসি ইজ ভ্যালিড অর নট? অর্থাৎ এসএসসি যে চাকরি বাতিল করেছিল 17 নম্বর ধারা প্রয়োগ করে, সেটা ভ্যালিড না ভ্যালিড নয়? টু হোয়াট রিলিফ অর রিলিফস আর দ্য পার্টিস টু দ্য অ্যাপিলস অ্যান্ড রিট পিটিশনস এন্টাইটেল টু? অর্থাৎ যারা যারা রিলিফ চেয়েছেন তাদেরকে কতটা অবধি রিলিফ দেওয়া যেতে পারে? তো এই প্রশ্নগুলো মূলত বিচারপতি রেখেছেন। এবার এই প্রশ্নের উপর ভিত্তি করেই কিন্তু পুরো জাজমেন্টটা, অর্থাৎ এক একটা প্রশ্নের উত্তর দিতে দিতে কিন্তু জাজমেন্টটা কিন্তু ফাইনালি কনক্লুড হচ্ছে এবং বিচারপতি ফাইনালি অর্ডার দিচ্ছেন। এটা কিন্তু খুব সুন্দর একটা জাজমেন্টের একটা বলা যেতে পারে একটা সাংগঠনিক রূপ। এখানে একটি বিষয় বলি যে ডকুমেন্ট, এক্ষেত্রে একটা ডকুমেন্টকে এস্টাবলিশ করতে গেলে 3টে ফেজ থাকে। এক হচ্ছে সেই ডকুমেন্টের রিলিভেন্স, অর্থাৎ একটি ডকুমেন্ট ধরুন আপনি কোর্টে সাবমিট করবেন, তার জন্য সেই ডকুমেন্টের গুরুত্ব আছে কি নেই এটা বিচারপতি প্রথমে দেখবেন। বিচারপতি যদি মনে করেন ডকুমেন্টের গুরুত্ব আছে, ডেফিনেটলি ডকুমেন্টটাকে অ্যাকসেপ্ট করতে পারেন। কিন্তু যদি সেই ডকুমেন্টটা প্রাইমারি কি সেকেন্ডারি এভিডেন্স হয়, সেটা যদি ইলেকট্রনিক এভিডেন্স হয়, তাহলে তার অ্যাডমিসিবিলিটিটা কিন্তু প্রমাণ করছে 65B ধারাতে। এক্ষেত্রে অ্যাডমিসিবিলিটি মানেই কিন্তু অথেন্টিসিটি নয়। কোন ডকুমেন্টস অ্যাডমিসিবল হবে কি হবে না সেটা অবশ্যই বিচারপতিরা ঠিক করেন, তারা আইনত বিচার করে। কিন্তু সেটা অ্যাডমিসিবল হলেই যে সেটা অথেন্টিক তাও নয়। এবার সেই অথেন্টিসিটিটাও কিন্তু বিচারপতি এখানে বিচার করছেন তার জাজমেন্টে, এবং তারপরে কিন্তু ফাইনাল জাজমেন্টটা কিন্তু আসছে একের পর এক খুব সুন্দর সাংগঠনিকভাবে। সেই প্রশ্নগুলোর মধ্যে প্রথম দেখুন লেখা রয়েছে জুরিসডিকশন, অর্থাৎ যে প্রশ্নটা প্রথম করা হয়েছিল যে এই যে মানে মামলাগুলো সেগুলো বিচারপতির মানে বিচারের আওতায় পড়ে কিনা। এক্ষেত্রে বিচারপতি পরিষ্কার বলছেন, যেহেতু 9 নভেম্বর সুপ্রিম কোর্ট থেকে বিচারপতিকে এই মামলাগুলো অ্যাসাইন করা হয়েছে এবং সুপ্রিম কোর্টের নির্দেশের ভিত্তিতে মহামান্য চিফ জাস্টিস 16 নভেম্বর বিচারপতির কাছে এই মামলাগুলোকে অ্যাসাইন করেছেন নতুন করে দেখার জন্য। এই পুরো বিষয়গুলো লেখা রয়েছে দেখুন। তার ফলে বিচারপতি মনে করছেন যে সুপ্রিম কোর্ট যেহেতু এই ডিভিশন বেঞ্চকে মানে অর্ডার দিয়েছে নতুন করে এই পুরো ম্যাটারটা দেখার জন্য, তার ফলে বিচারপতি এখানে লিখছেন, ইন আওয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য অর্ডার ডেটেড November 9, 2023 অ্যান্ড দ্য অর্ডার অ্যাসাইন অফ দ্য চিফ জাস্টিস, উই হ্যাভ বিন ভেস্টেড উইথ দ্য জুরিসডিকশন টু ডিসাইড প্রসিডিংস অ্যারাইজিং আউট অফ দ্য কন্ট্রোভার্সি অফ সিলেকশন। অর্থাৎ এই যে সিলেকশনের যে কন্ট্রোভার্সি নিয়ে যে মানে বিষয়গুলো রয়েছে সেটা নিয়ে সুপ্রিম কোর্ট তাদের বেঞ্চে পাঠিয়েছেন। সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী মহামান্য চিফ জাস্টিস কলকাতা হাইকোর্টের তিনিও বেঞ্চ গঠন করে দিয়েছেন। তার ফলে বিচারপতিরা মনে করছেন তারা এই কন্ট্রোভার্সিগুলো নিয়ে তারা বিচার করতে পারেন।
In our understanding, all writ petitions relating to the recruitment process initiated in the year 2016 have not been directed to be heard by the division bench, but only those writ petitions relating to the categories as noted above in respect of the 2016 recruitment process and instituted in 2021-2022 and the appeals arising out of the orders passed in such writ petitions. We have understood paragraph 1 order dated November 9, 2023 to prescribe the categorized matters as also the time limit of filing of the writ petitions required to be decided by the division bench. We have understood the order of assignment dated November 16, 2023 of the Chief Justice in such context. Consequently, we have jurisdiction to hear and dispose of appeals arising out of the orders passed in the 4 categories of matters in writ petitions filed in 2021-2022. বিচারপতি বলছেন যে এই যে মামলাগুলো সুপ্রিম কোর্ট থেকে আমাদের কাছে পাঠানো হয়েছে ডিসাইড করার জন্য, তার ভিত্তিতে যে মহামান্য কলকাতা হাইকোর্টের বিচারপতি আমাদের কাছে এই বিষয়গুলো পাঠিয়েছেন, তার ফলে বিচারপতিরা মনে করছেন যে 2016 রিক্রুটমেন্টে যে 4টে ক্যাটাগরি, নবম দশম, একাদশ দ্বাদশ, তারপরে গ্রুপ ডি, গ্রুপ সি, এই নিয়ে যে মামলাগুলো হয়েছিল সাবসিকুয়েন্টলি এই রিলেটেড যে কন্ট্রোভার্সি রিলেটেড, সেই ম্যাটারগুলো বিচারপতিরা কিন্তু এক্ষেত্রে ডিসাইড করার মতো ক্ষমতা রাখেন। তার কারণে এই ক্ষমতাটা মহামান্য সুপ্রিম কোর্ট থেকেই তাদেরকে দেওয়া হয়েছে, তাদেরকে এই বিষয়গুলো বলা হয়েছে। এখানে দেখুন, ইন ভিউ অফ দ্য ডিসকাশন অ্যাবাউট দ্য ফার্স্ট ইস্যু ইজ অ্যান্সার্ড অ্যাকর্ডিংলি। অর্থাৎ ফার্স্ট ইস্যু মানে কি, বিচারপতিদের এই মামলাটা শোনার অধিকার রয়েছে কি নেই, এক্ষেত্রে বিচারপতিরা মনে করছেন অবশ্যই তাদের এই মামলাটা শোনার অধিকার রয়েছে। এবার আসছে মেনটেনেবিলিটি। এই অংশটা খুবই তাৎপর্যপূর্ণ। মেনটেনেবিলিটির ইস্যুতে দেখুন, এক্ষেত্রে বিচারপতিরা অনেকগুলো বিষয় এক্ষেত্রে বলছেন। তারা প্রথমে যেটা করছেন যে তারা যে পুরো ম্যাটারটা, এই ম্যাটারটাকে কিন্তু তারা ডিসক্রাইব করছেন যে কীভাবে বিভিন্ন বিষয়টা এলো। তার জন্য তারা সাইটেড অথরিটি অন মেনটেনেবিলিটি, অর্থাৎ কোনো মামলা দীর্ঘদিন পরে গেলেও সেই মামলাটাকে কি গ্রহণ করা যায় কি যায় না, এই নিয়ে কিন্তু অনেক তারা মহামান্য সুপ্রিম কোর্টের বা অন্যান্য হাইকোর্টের কিন্তু অর্ডারকে এখানে সাইটেড করছেন। তো সেই অর্ডারগুলো সাইটেড করার পরে কিন্তু এখানে দেখুন প্রচুর কিছু কিন্তু এখানে দেওয়া হচ্ছে, প্রচুর অর্ডার কিন্তু এই বিষয়ে দেওয়া হচ্ছে। তারপরে দেখুন অ্যানালাইসিস অফ দ্য সাইটেড অথরিটিজ অন মেনটেনেবিলিটি, তারপরে এটাকে অ্যানালাইসিস করে বলা হচ্ছে। তারপরে বিচারপতি এখানে নেচার অফ দ্য রিট পিটিশন, অর্থাৎ এই যে রিট পিটিশনগুলো তাদের নেচারগুলো এখানে দেখার চেষ্টা করছেন এবং প্রথম থেকে তিনি বিষয়গুলোকে এখানে খুব সুন্দর করে দেখছেন। দেখুন এখানে লেখা থাকছে যে প্রথম থেকে কবে থেকে মামলাগুলো শুরু হলো, কী কী বিষয় পাওয়া গেল, এসএসসি কী রিপোর্ট দিল, সিবিআই কী রিপোর্ট দিল, সমস্ত কিছু এখানে ডিটেলে কিন্তু বলা হচ্ছে। অর্থাৎ প্রথমে র্যাঙ্ক জাম্পিং থেকে শুরু করে যে বিভিন্ন অনিয়মগুলো পাওয়া যাচ্ছে, তারপরে বিভিন্ন প্রার্থী বিভিন্ন অভিযোগ করছেন, কোর্টে মামলা করছেন, সমস্ত বিষয়গুলোকে এবং একের পর এক যে বিভিন্ন তথ্য বেরিয়ে আসছে, তার ভিত্তিতে এসএসসি কী সাবমিট করেছে, বোর্ড কী সাবমিট করেছে, সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে বিচারপতি একটা মানে সুন্দর ওয়েতে কিন্তু দিচ্ছেন। সিবিআই কি রিপোর্ট সাবমিট করেছে, সিবিআই কী কী বিষয় তদন্ত করে পেয়েছে, কীভাবে সিবিআই তদন্ত দেওয়া হলো এই কেসে, তারপরে সেটা চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যাওয়া হলো, বা কমিটি কী রিপোর্ট দিল, তারপরে কবে থেকে সুপারনিউমারি পোস্ট তৈরি করা হলো, সমস্ত কিছুকে কিন্তু এখানে দিচ্ছেন ওই মেনটেনেবিলিটি ইস্যুতে। সমস্ত বিষয়কে কেন দিচ্ছেন, তার কারণ বিচারপতি এখানে এটাই দেখাতে চাইছেন যে এই যে পুরো ম্যাটারটা হচ্ছে পিআইএল, অর্থাৎ পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের একটা পর্যায়ে চলে গেছে। অর্থাৎ এক্ষেত্রে যারা মামলাকারী তারা শুধুমাত্র এটাই নয় যে তাদের রিলিফটাই প্রয়োজন, এক্ষেত্রে একটা বিচারপতিরা মনে করছেন যে এই ম্যাটারটা একটা মানে এসএসসির এই বিষয়টা পুরোপুরি একটা জনগণেরও জানার প্রয়োজন রয়েছে বা পাবলিকেরও একটা জানার প্রয়োজন রয়েছে, যেহেতু এই ম্যাটারটা পুরোটা হচ্ছে একটা সোশ্যালি একটা ইম্প্যাক্ট ফেলেছে বলে বিচারপতিরা মনে করছেন তাদের জাজমেন্টে বা অর্ডারে। তার জন্য কিন্তু তারা পুরো ইস্যুটাকে একটা পিআইএল হিসাবে ট্রিট করে কিন্তু এটা মনে করছেন যে এটা মেনটেনেবল, এবং তার জন্য তারা কিন্তু এখানে পুরো ম্যাটারটাকে সিলেক্ট করেছেন। এখানে দেখুন যা বিষয়গুলো বেনিয়ম অনিয়মের যা তথ্যগুলো পেয়েছেন সেগুলো কিন্তু সমস্ত তথ্যভিত্তিক এখানে উল্লেখ করা হয়েছে। দেখুন এখানে এসএসসি যে রিপোর্টটা দিয়েছিল, সেক্ষেত্রে এসএসসি রিপোর্টে যা তথ্য এসএসসি বলেছে, কোন কোন ক্ষেত্রে কত ভুল রয়েছে, তাদের কত পার্সেন্টেজও বলা হয়েছে, এগুলোও বলা হয়েছে। তো এই সমস্ত কিছু বিচারপতিরা বিবেচনা করে দেখুন অ্যাফিডেভিট রিপোর্টস ফর দ্য বোর্ড যে রিপোর্ট দিয়েছে, বোর্ড আবার বলেছে অনেক অ্যাপয়েন্টমেন্ট তারা দিয়েছে যেগুলো নাকি রেকমেন্ডেশন করা হয়নি। রিপোর্ট সিবিআই কী কী রিপোর্ট দিয়েছে, সমস্ত রিপোর্ট, এই রিপোর্টগুলোকে খতিয়ে দেখার পরে বিচারপতিরা যেটা বিবেচনা করছেন, দেখুন সিবিআই রিপোর্টগুলোও তুলে দেওয়া হয়েছে। সিবিআই যে রিপোর্টগুলো দিয়েছে, রোল অফ স্টেট গভর্নমেন্ট, এক্ষেত্রে স্টেট গভর্নমেন্ট যে রোলটা প্লে করেছে, তারা সুপারনিউমারি পোস্ট তৈরি করেছে নাকি যারা অনিয়ম করে চাকরি পেয়েছেন তাদেরকে রাখার জন্য, সেটা নিয়ে নাকি সিবিআই তদন্তও হয়েছে। তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু ডে বাই ডে বেসিসে কিন্তু বিচারপতিরা উল্লেখ করে এটাই দেখিয়েছেন যে এই মামলাটা একটা পাবলিক লিটিগেশনের পর্যায়ে চলে গেছে। তারপরে ইনফারেন্স ফ্রম দ্য রোল অফ আর্টিকেল 12 অথরিটিস। আর্টিকেল 12 অথরিটিস বলতে গেলে 12 নম্বর ধারা যে সমস্ত অথরিটিগুলো রয়েছে, যেমন এসএসসি, বোর্ড, তো এদের রোলগুলো কী কী এবং স্টেটের রোল কী কী, সেক্ষেত্রে সমস্ত কিছু বিষয় উল্লেখ করার পরে এখানে লিখছেন বিচারপতি, দেখুন such occurs of action of state violates article 14 and 16 which enjoin upon the state the obligation to grant appointment to in conformity with such provisions and never otherwise। অর্থাৎ আর্টিকেল 14 এবং 16 যেটা কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্য সাবমিশন করেছিল, সেটাকে কিন্তু বিচারপতি এখানে প্রায়োরিটি দিচ্ছেন, সেটা ভায়োলেট হচ্ছে এসএসসির এই বিভিন্ন রোলগুলোর ফলে। তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে খুব উল্লেখ করা হয়েছে।
তারপরে দেখুন এসএসসি বারবার কী রিপোর্ট জমা দিয়েছে, কী বলেছে, সমস্ত কিছু এখানে ডিটেলে বলা হয়েছে। জাজমেন্টটা আপনারা যারা মানে জাজমেন্ট খুব পড়তে আগ্রহী তারা কিন্তু ডিটেলসে একটু পড়বেন। আমি এত ডিটেলসে এগুলো বলতে পারছি না। বিভিন্ন এখানে সুপ্রিম কোর্টের জাজমেন্টকেও সাজেস্ট করা হয়েছে। তারপরে দেখুন লাস্টে এখানে দিচ্ছে যে ইন ভিউ অফ ডিসকাশন অ্যাবভ দ্য থার্ড ইস্যু উইথ দ্য রিগার্ড অফ দ্য অ্যাপয়েন্টমেন্ট মেড সাবসিকুয়েন্ট টু দ্য এক্সপায়ারি অফ দ্য ভ্যালিডিটি পিরিয়ড অফ দ্য প্যানেল ইজ আনসার্ড বাই হোল্ডিং দ্যাট অ্যাপয়েন্টমেন্টস মেড সাবসিকুয়েন্ট টু দ্য এক্সপায়ারি অফ দ্য ভ্যালিডিটি পিরিয়ড অফ দ্য প্যানেল আর নাল অ্যান্ড ভয়েড। এক্ষেত্রে বিচারপতিরা বলছেন যে তারা দ্বিতীয় ইস্যু যেটা যে মেনটেনেবিলিটি অবশ্যই আছে, তার কারণ এটা একটা পিআইএল হয়ে গেছে বর্তমানে। এত অনিয়ম এখানে বিচারপতিরা বলছেন যে এসএসসি দেখিয়েছে, তার ফলে তারা মনে করছেন যে এটা একটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন হয়েছে, অতএব এর মেনটেনেবিলিটি অবশ্যই আছে। এবং এক্ষেত্রে যে প্রশ্নটা 3 নম্বর ছিল যে যারা এক্সপায়ারি অফ প্যানেলের ক্ষেত্রে চাকরি পেয়েছেন তাদের কী হবে, সেক্ষেত্রে দেখুন এসএসসি যখন বলেছে যে প্যানেল এক্সপায়ার করার পরে 8 নম্বর কাউন্সিলিং হয়েছিল, এবং প্যানেল এক্সপায়ার করার পরে যেটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এক্ষেত্রে সুপার নিউমেরিক পোস্ট নিয়ে যারা আন্দোলন করছিলেন তাদের কিন্তু কোনো ভিত্তি থাকছে না। কেন থাকছে না আমি বলি এখানে ছোট্ট করে। দেখুন একটা রিক্রুটমেন্ট প্রসেসে যখন প্যানেল এক্সপায়ার হয়ে যাবে, যখন কিনা সেই প্যানেলটাকে আবার নতুন করে যদি রিভাইভ না করা হয়, তার ফলে সেই প্যানেলের মধ্যে থাকা কোনো প্রার্থীর কিন্তু আবার নতুন করে সুপার নিউমেরিক পোস্ট তৈরি করে চাকরি পাওয়ার অধিকার থাকছে না। না থাকছে সেই প্যানেলের মধ্যে কোনো অযোগ্য প্রার্থীর চাকরি পাওয়ার অধিকার সুপার নিউমেরিক পোস্টে, না থাকবে কোনো নতুন প্রার্থীর অধিকার। তো সেক্ষেত্রে সুপার নিউমেরিক পোস্ট তৈরি করে যে রাখার একটা প্রক্রিয়া চলছিল সেটাও কিন্তু কোনো ভ্যালিডিটি থাকছে না। এবং এক্সপায়ারি অফ প্যানেলে যারা চাকরি পেয়েছেন সে কোর্ট অর্ডারই হোক বা আদার্স যে কোনোভাবেই হোক, সেক্ষেত্রে একটাই এক্সেপশন রাখা হয়েছে, সেটা আমি পরে বলছি। বাকিদের কিন্তু এখানে চাকরি কিন্তু ইনভ্যালিড করে দেওয়া হয়েছে। এবার মূল গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা, সেই পয়েন্টটাতে আমি কিন্তু প্রবেশ করছি। এখানে দেখুন সার্টিফিকেট ইস্যুড বাই দ্য মানে ইস্যুড আন্ডার সেকশন 65B অফ দ্য এভিডেন্স অ্যাক্ট, যে সার্টিফিকেটটা নিয়ে গুরুত্বপূর্ণভাবে বলা হয়েছিল সেই সার্টিফিকেটটা নিয়ে কিন্তু এবার আসছে। এক্ষেত্রে বিচারপতিরা খুব সুন্দরভাবে যে বিষয়টাতে গেছেন সেটা কিন্তু আমি উল্লেখ করছি এখানে। দেখুন এসএসসি বিচারপতিরা এখানে প্রথমেই বলছেন যে এসএসসি সিবিআইয়ের ডাটার যে সত্যতা এটা নিয়ে সন্দেহ করছে না, এটাই বিচারপতিদের প্রথম কথা, এবং কোনো প্রশ্নও তুলছে না কোনো সময়, বরঞ্চ এসএসসি এই তথ্যকে গ্রহণ করেছিল, সেই অনুযায়ী ম্যানিপুলেশনও খুঁজে পেয়েছিল এবং চাকরিও বাতিল করেছিল। এসএসসি তাদের নিজেদের সার্ভার নম্বর ও সিবিআই ডাটার মধ্যে অমিল খুঁজে পেয়েছিল, এমনটাই মনে করছেন বিচারপতি। এবং সেই নিয়ে যে সিবিআই রিপোর্ট, এবার দেখুন এই যে সার্টিফিকেটটা দেওয়া হয়েছে, সার্টিফিকেটটা আপনারা দেখতে পাচ্ছেন, সার্চ সার্টিফিকেটের ডেটেড সেপ্টেম্বর 19, 2022 ইজ অ্যাজ ফলোজ বলে এখানে সার্টিফিকেটটা দেওয়া হয়েছে। যে সার্টিফিকেটটা মানে এখানে দেখুন পঙ্কজ বনসাল নামক একজন ব্যক্তি দিয়েছেন, যিনি ডাটা অ্যানালাইসিস্ট MSND ইনফো সিস্টেম প্রাইভেট লিমিটেডের। তো এখানে তারপরে দেখুন বলা হচ্ছে যে সিবিআই পঙ্কজ বনসালের কাছ থেকে যে পাওয়া 3টি হার্ড ডিস্ক কোর্টে জমা দিয়েছিল। কোর্টের অর্ডার অনুযায়ী যারা ওয়েমার দেখতে চেয়েছিল তাদের দেখিয়েছিল সিবিআই। যে সমস্ত প্রার্থীরা ওয়েমার দেখেছিল তারা কোর্টে কেউই রিপোর্ট করেনি যে সেটা তাদের নয় বা এতে ভুল রয়েছে। ওয়েমার সিটের মধ্যে ইউনিক বারকোড ছিল, প্রত্যেক ওয়েমারে ক্যান্ডিডেট সিগনেচার, ইনভিজিলেটর সিগনেচার আছে, কোশ্চেন বুকলেট কোড ছিল। এই পয়েন্টগুলো কিন্তু বিচারপতি খুব উল্লেখ করেছেন। এবং একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে বিচারপতি উল্লেখ করছেন যে সেকশন 58 অফ দ্য এভিডেন্স অ্যাক্ট। এই সেকশন 58টা কি? এই সেকশন 58টা দেখুন এইটা খুব ইম্পর্টেন্ট, যেখানে যারা অভিযুক্তদের আইনজীবীরা ছিলেন তারা বলছিলেন যে কোনো ডকুমেন্ট অ্যাডমিসিবল হবে কিনা, কোর্টে সেটা প্রমাণ হবে কিনা, সেক্ষেত্রে মূল যে ধারা সেটা হচ্ছে সেকশন 65B, আপনাকে সেকশন 65B এর মধ্যে দিয়ে যেতে হবে। কিন্তু বিচারপতি এখানে সেকশন 65B আগেই সেকশন 58কে নিয়ে এলেন। সেকশন 58টা কি? যে ফ্যাক্টস অ্যাডমিটেড নিড নট বি প্রুভড, অর্থাৎ যে ফ্যাক্টসকে অ্যাডমিটই করে নেওয়া হবে। ধরুন আপনার বিরুদ্ধে আমি একটি অভিযোগ আনলাম যে আপনার এই অভিযোগটা রয়েছে এবং তার বিরুদ্ধে একটি প্রমাণ আমি আপনাকে আনলাম। এবার আপনি ধরুন সেই অভিযোগটাকে যদি অ্যাডমিটেডই করেন তাহলে কিন্তু সেই অভিযোগটাকে আমাকে আর প্রমাণ করার প্রয়োজন নেই, তার কারণ আপনি নিজেই অ্যাডমিট করে নিচ্ছেন যে হ্যাঁ এই ফ্যাক্টটা সত্য। ঠিক এক্ষেত্রে বিচারপতি এই পয়েন্টটাকেই তুলে ধরছেন যে যেহেতু সিবিআই যে ডাটাটা সিজড করেছে বা হার্ড ডিস্কগুলো পেয়েছে সেইগুলো সিবিআই এসএসসিকে শেয়ার করেছিল সিঙ্গেল বেঞ্চের অর্ডার অনুযায়ী, এবং এসএসসি প্রাথমিকভাবে সেগুলোকে কিন্তু অস্বীকার করছে না। এসএসসি কী করছে? এসএসসি সেগুলোকে কিন্তু মোর অর লেস স্বীকারই করে নিয়ে চাকরি বাতিল করেছিল। তো তার ফলে এই যে ফ্যাক্ট, এই ফ্যাক্টটা কিন্তু অ্যাডমিটেড করছে কে? অথরিটি। তার ফলে বিচারপতি বলছেন যে এটা কিন্তু প্রুভড হয়ে যাচ্ছে 65B-তে, তার ফলে 65B আমাকে আর ফার্দার যেতেই হচ্ছে না, তখন ফ্যাক্টসটা অ্যাডমিট করে নিচ্ছে এসএসসি। এবার দেখুন সাবসিকুয়েন্ট এই যে তারপরে সিজার অফ দ্য 3 হার্ড ডিস্ক, অর্থাৎ যে হার্ড ডিস্কগুলো পাওয়া গেছিলো তার পরবর্তীতে স্টেট কী করেছে? স্টেট, এসএসসি এরা সবাই মিলে সুপার নিউমেরি পোস্ট তৈরি করেছে ক্যাবিনেটে নোট অ্যাপ্রুভাল করে। সেই সুপার নিউমেরি পোস্ট দ্বারাও কিন্তু এটা বিচারপতি মনে করছেন যে সেটার দ্বারাও কিন্তু কী করা হচ্ছে যে যারা মানে ইলিগালভাবে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন বলে বিচারপতির এখানে মতামত, যে তাদের অ্যাপয়েন্টমেন্টটাকে নাকি স্টেট গভর্নমেন্ট রক্ষা করতে চাইছে। অতএব কোথাও না কোথাও গিয়ে এটাও নাকি এক ধরনের অ্যাডমিটেড বা অ্যাডমিশন হয়ে যাচ্ছে যে দুর্নীতি হয়েছে বা ওই মানে যে ওয়েমারগুলো সেগুলো সঠিক ওয়েমার। অতএব তার জন্য নাকি 65B-তে প্রবেশ করার আগেই কিন্তু 58টা কিন্তু খুব ইম্পর্টেন্ট রোল এখানে প্লে করছে। অর্থাৎ বিচারপতির মূল যেটা 65B, এক্ষেত্রে অনেকেই হয়তো যারা জাজমেন্টটাকে আরও
আরও ডিটেলে বুঝবেন বা যারা আইনজীবী তারা হয়তো ভালো বলতে পারবেন, বাট আমার যতটুকু মনে হলো যে 65B যেটা মূল ধারা সেটা প্রবেশের ক্ষেত্রে যেটা মানে যদি কোনো রকম বাধা তৈরি করতো, মানে 65Bর মধ্যে তো অনেক পয়েন্ট রয়েছে, সেখানে কম্পিউটার রয়েছে, অনেক সেখানে লিগাল পয়েন্ট রয়েছে, বাট বিচারপতি কিন্তু এখানে দেখুন খুব সুন্দরভাবে 58টাকে অ্যাপ্লাই করলেন। 58টাকে অ্যাপ্লাই করার অর্থই হচ্ছে যে 58 ফ্যাক্টসটা অ্যাডমিটেড হচ্ছে, অতএব অ্যাডমিটেড হওয়ার জন্য আমাকে আর 65Bর যে প্রভিশন বা সেটাতে আমাকে আর আমি লিগালি বাউন্ড নয়, মানে 65Bতে আমাকে যে প্রুভ করতেই হচ্ছে বা 65Bটাই আমাকে দেখতে হবে সেটা যে ম্যান্ডেটারি, এটা কিন্তু আর হচ্ছে না বলে কিন্তু আমার মনে হচ্ছে। যদিও দেখুন আমি আইনজীবীর বা আইনের ব্যাপারে অত হয়তো ভালো বুঝি না, বাট আমার এটুকু ব্যক্তিগতভাবে মনে হচ্ছে। তারপরে দেখুন এক্ষেত্রে বিচারপতিরা যে বিষয়টা বলেছেন যে সিবিআই 65B যে সার্টিফিকেটটা দিয়েছে সেই 65B সার্টিফিকেট সেটা উল্লেখ করেছেন। এছাড়াও যে সুপ্রিম কোর্টের যে জাজমেন্টগুলো রয়েছে 65B নিয়ে, সেই জাজমেন্টটাও এখানে উল্লেখ করা হয়েছে যে 65B নিয়ে কী বলা যেতে পারে। এছাড়াও সেকশন 65Bতে যে প্রভিশনগুলো রয়েছে, দেখুন এখানে প্রচুর প্রভিশন রয়েছে সেকশন 65Bতে। এবার দেখুন সেকশন 65B কিন্তু একটি গোলকধাঁধা। এই গোলকধাঁধার মধ্যে কিন্তু যে কোনো জিনিসকে আপনি প্রুভও করতে পারেন আবার ডিসপ্রুভও করে দিতে পারেন। এক্ষেত্রে বিচারপতি কিন্তু একটি খুব বুদ্ধিমত্তার পরিচয় দেখিয়েছেন বলে আমার ব্যক্তিগতভাবে অভিমত। তিনি কিন্তু সেকশন 65Bটাতে ঢুকেছেন, সেটাতেও তিনি বলেছেন যে এস্টাবলিশড হচ্ছে, বাট তিনি কিন্তু সেকশন 58টাকে কিন্তু একটা সাপোর্টিভ ব্যাকআপ হিসাবে নিয়েছেন যে দেখো সেকশন 58এও কিন্তু আমার প্রুভ হয়ে যাচ্ছে যে ডকুমেন্টগুলো সত্যি, অতএব আমার সেকশন 65Bতে যদি তুমি প্রশ্ন তোলো যে না ডকুমেন্টগুলো হচ্ছে না, তাহলেও কিন্তু তুমি বাঁচবে না, এমন একটা প্রভিশন কিন্তু বিচারপতি এখানে তৈরি করেছেন। এবার দেখুন সেকশন 65Bতে যে প্রভিশনগুলো রয়েছে সেই প্রভিশনগুলো এখানে দেওয়া রয়েছে, সেগুলো আপনারা জানেন, সেগুলো আইনত ব্যাপার, আমি আর এগুলো বলে ডিটেলের ভিডিও লেন্থ বাড়াচ্ছি না। এবার দেখুন এই যে সেকশন 65Bর যে সার্টিফিকেটটা দেওয়া হয়েছে পঙ্কজ বনশাল যেটা দিয়েছে সেটা কি ভ্যালিড অর নট, এটা কিন্তু বিচারপতি এখানে উল্লেখ করছেন। এখানে বিচারপতি বলছেন যে পঙ্কজ বনশাল সার্টিফিকেটের সব কিছুই নাকি স্বীকার করছেন, যে সার্টিফিকেটের তার কাছে 3টে হার্ড ডিস্ক ছিল, সেটা এক্সক্লুসিভলি তার কাছে রাখা ছিল। এই 3টে হার্ড ডিস্কে যে তথ্যগুলো ছিল সেই তথ্যগুলো নাকি রেগুলারলি ফিড করা হয়েছে হার্ড ডিস্কে, রেগুলার বেসিসে। এই 3টে হার্ড ডিস্কের মানে যে তথ্যগুলো আছে সেগুলো কিন্তু 4টে সিলেকশন প্রসেসের ওএমআর গুলো রাখা হয়েছে। এই সমস্ত কিছু কিন্তু তিনি সেই সার্টিফিকেটে বলছেন যেটা 65Bকে কমপ্লাই করছে বলে বিচারপতি মনে করছেন। এক্ষেত্রে একটি প্রশ্ন হয়তো উঠতে পারে যে এক্ষেত্রে বিচারপতি কিন্তু যে কম্পিউটারের প্রশ্নে, দেখুন কম্পিউটার ব্যাপারটা কিন্তু কোনো ডেফিনেশন নেই 65Bতে, যদিও তবুও কিন্তু কম্পিউটার এবং হার্ড ডিস্ক দুটোকে কিন্তু সিমিলার হিসাবে হয়তো মনে করছেন না যারা মানে অভিযুক্তদের আইনজীবী, তারা কিন্তু বারবার এটা প্রশ্ন তুলেছিলেন, কিন্তু জাজমেন্টে আমরা দেখছি বিচারপতি এখানে বলছেন যে কম্পিউটার এবং হার্ড ডিস্ক দুটোই কিন্তু মোর অর লেস সিমিলার। অতএব 65Bতে যে কম্পিউটারের কথা বলা হচ্ছে সেটা কিন্তু বিচারপতি হার্ড ডিস্কটাকে এখানে কম্পিউটার হিসেবে ধরছেন। তারপর এখানে পার্টিকুলারলি কোনো কম্পিউটারের ব্যাখ্যা যেহেতু দেওয়া নেই, সেহেতু এই হার্ড ডিস্কটাকে আমরা কম্পিউটার বলে ধরে নিচ্ছি। বিচারপতি যে সার্টিফিকেটের যে ব্যাপারটা সেটা কিন্তু ওটাকেই আমার মনে হচ্ছে ধরছেন। তারপরে দেখুন সিবিআই যে রিপোর্টটা ফাইল করেছে সেই রিপোর্টে যে তথ্যগুলো পেয়েছে, যে অনিয়মগুলো পেয়েছে, সেগুলো কিন্তু সমস্ত ডিটেলসে উল্লেখ করা হয়েছে। যে স্ক্যানগুলো করা হয়েছিল সেই স্ক্যানের যে ডাটা স্ক্যান টেক অ্যানালাইসিস, তাদের কাছ থেকে যে তথ্য পেয়েছে, পঙ্কজ বনশালের কাছ থেকে যে তথ্য পেয়েছে, সেগুলো নাকি সমস্ত হ্যাশ ভ্যালু, সেগুলো মিলে যাচ্ছে। এবার এই ডাটা স্ক্যান টেকের অ্যাপয়েন্টমেন্ট নিয়েও কিন্তু প্রশ্ন, তার কারণ এটাতে আবার এসএসসি স্বীকারও করছে না ডাটা স্ক্যান টেক নিয়ে। তার ফলে সব মিলিয়ে বিচারপতির কিন্তু এটা এস্টাবলিশ করতে আর অসুবিধাই হচ্ছে না যে পুরো ম্যাটারটা কিন্তু একটা ইলিগালিটি রয়েছে। তো এছাড়াও কিন্তু আরটিআই অ্যাক্টের মাধ্যমে যারা অ্যাপ্লাই করেছিল এসএসসির কাছে, এসএসসি আবার তাদেরকে উত্তর দিয়েছে যে দেখুন আপনাদের ওয়েমারগুলো এগুলো। তো সেক্ষেত্রে বিভিন্ন ব্যক্তিকে কিন্তু এই যে নাসরিন খাতুন, শেতাবুদ্দিন, এদেরকে কিন্তু তারা আরটিআইয়ের উল্লেখ করেছে। এবার সে আরটিআই কপি কোথার থেকে পেলো না, তো এসএসসি বলছে যে আরটিআই কপি তারা পঙ্কজ বনশালের ওই ডাটা থেকেই হয়তো নিয়েছে। তার ফলে কিন্তু এটাও একটা এস্টাবলিশ যে সেই ডাটাটা যদি মানে এসএসসি অস্বীকারই করবে তাহলে সেখান থেকে আবার আরটিআই দেবে কেন। তারপরে সার্টিফিকেট ডেটেড এগুলো সবই কিন্তু এখানে উল্লেখ করেছে। যে সুপার নিউমেরিক পোস্ট, এক্ষেত্রে কিন্তু এখানে এই সার্টিফিকেটের ব্যাপারটাও কিন্তু বিচারপতি বারবার উল্লেখ করেছেন যে এই যে সার্টিফিকেট, এই সার্টিফিকেটটার ক্ষেত্রে 65Bর ক্ষেত্রে সুপার নিউমেরিক্যাল পোস্টটাও কিন্তু একটা ভাইটাল রোল প্লে করছে, তার কারণ এখানেও কিন্তু একটা দুর্নীতির ছোঁয়া পাচ্ছেন বলে বিচারপতি মনে করছেন। তারপরে কিন্তু এখানে খুব সুন্দর 308 পয়েন্টে লেখা হচ্ছে নাইদার সেকশন 3 and 65B of the Evidence Act 1872 on one part and section 65B thereof on the other mutually excludes each other. Section 65B of the Evidence Act 1872 cannot be read to mean that section 3 or section 58 of the Evidence Act 1872 stands excluded. A fact sought to be proved under section 65B to said to be proved when the court believes to exist or consider to its existence probable. In lines of section 3, a fact which otherwise would attract section 65B need no further proof if section 58 condition are satisfied. এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখানে বিচারপতি বলছেন যে সেকশন 58 এই যে প্রভিশনটা, এইটাতে যখন একটা ফ্যাক্ট স্যাটিসফাইড হচ্ছে, অথরিটি যখন এটাকে অ্যাডমিট করছে, তখন সেকশন 65Bটা আর খুব বেশি বড় করে হচ্ছে না। বাট এখানে বিচারপতি লিখছেন ইন ভিউ অফ দ্য ডিসকাশন অ্যাবভ দ্য সার্টিফিকেট ডেটেড সেপ্টেম্বর 19, 2022 ইজ হেল্ড টু বি ইন কনফর্মিটি উইথ সেকশন 65B অফ দ্য এভিডেন্স অ্যাক্ট।
1872 also and the contents of the 3 hard disks to which it relates admissible in evidence. The issue with regard thereto is answered in favor of the writ petition. অর্থাৎ এক্ষেত্রে বিচারপতি বলছেন যে সেকশন 65B-তেও কিন্তু এটা মোর অর লেস কিন্তু কনফার্মিটি অর্থাৎ কাছাকাছি যাচ্ছে। এবার আরেকটা বিষয় কিন্তু বিচারপতি এখানে বলেছেন যেটা যে সেকশন 65B-তে যদি আরও কিছু প্রুভ করতে দেওয়া যায়, অর্থাৎ আরও যদি প্রশ্ন তোলা যায় এই ম্যাটারটা নিয়ে, তাহলে ট্র্যাভার্সিটি অফ জাস্টিস হবে, অর্থাৎ জাস্টিসের উপহাস হবে। তার কারণ বিচারপতির কাছে এনাফ প্রুফ রয়েছে যে এই যে অংশটা লেখা রয়েছে দেখুন, ইনসিস্টিং অন ফার্দার প্রুফ অফ সাচ ডাটা স্টোর ইন 3 হার্ড ডিস্ক সিজড ফর অ্যাডমিসিবল অফ দ্য সেম উড বি অ্যান আইডল ফর্মালিটি, অর্থাৎ এটা একটা বলা যেতে পারে মানে হাস্যকর ব্যাপার হবে। দেয়ারফর ইট উড বি ইমপ্রপার অ্যান্ড এ ট্র্যাভার্সিটি অফ জাস্টিস টু অ্যালাউ দ্য বেনিফিশিয়ারি অফ দ্য ফ্রড টু কোয়েশ্চেন দ্য কন্টেন্ট অফ দ্য 3 হার্ড ডিস্ক। অর্থাৎ আর তিনি এই যারা বেনিফিশিয়ারি রয়েছেন, যারা ফ্রড রয়েছেন বিচারপতির মতে, তাদেরকে তিনি এই নিয়ে আর কোনো প্রশ্নই তুলতে দিচ্ছেন না যে নতুন করে এই নিয়ে আবার কোনো প্রশ্ন তোলা যায়। তার কারণ এটা অলরেডি বিচারপতি মনে করছেন যে এটা একটা এস্টাবলিশড ফ্যাক্ট। আপলোডিং অফ ওএমআর সিটস, তো আপলোডিং অফ ওএমআর সিটের ক্ষেত্রে বিচারপতি এখানে পরিষ্কার বলছেন যে ওএমআর শিটগুলোকে আপলোড করতে হবে, যেটা অর্থাৎ যে ডকুমেন্টগুলো অ্যাডমিসিবল হয়ে গেছে যেহেতু, তার ফলে এই ওএমআরগুলো অর্থাৎ যেগুলো সিবিআই সিজ করেছিল সেগুলো অ্যাডমিসিবল করতে হবে। রিমেনিং যে ইস্যুগুলো রয়েছে সেগুলো 4টে ইস্যুকে নিয়ে একত্রে বিচারপতি বলছেন, এবং বিচারপতি এখানে অপশন অ্যাভেলেবল 3টে অপশনের কথা বলছেন। প্রথম অপশন যেটা বলছেন বিচারপতি, যে প্যানেলটার মানে যে রয়েছে যে মানে পিটিশনগুলো ডিসমিস করে দেবেন তিনি মেনটেনেবিলিটির মানে ক্ষেত্রে। তারপরে তিনি সেগ্রিগেট করবেন যারা মানে ইলিগাল এবং যারা ইলিগাল তাদের মধ্যে, আর তিনি সেট অ্যাসাইড করতে পারেন সমস্ত সিলেকশন প্রসেসকে। 3টে অপশন। প্রথম অপশনে বিচারপতি বলছেন যে যে রিপিটিশনগুলো রয়েছেন সেগুলো মেনটেনেবল, তারপরে তাদের মেনটেনেবিলিটি রয়েছে, তারপরে তাদেরকে মেনটেনেবিলিটি ইস্যুতে খারিজ করা যাচ্ছে না। সেকেন্ড অপশন বিচারপতি বলছেন যে আমি যে সেগ্রিগেট করব যে কে ভালো কে খারাপ, এক্ষেত্রে খুব সুন্দর একটি মানে বিষয় বিচারপতি উল্লেখ করেছেন যে সে সেগ্রিগেটটা করা যাচ্ছে না। কেন সেগ্রিগেট করা যাচ্ছে না? তার কারণ এসএসসি নাকি সহযোগিতা করছে না। মোর অর লেস বিচারপতি এখানে এসএসসিকে দায়বদ্ধ করেছেন, এবং এক্ষেত্রে তিনি বলেছেন বিভিন্ন সুপ্রিম কোর্টের জাজমেন্টকে দেখিয়ে যে সুপ্রিম কোর্টের বিভিন্ন জাজমেন্ট বা বিভিন্ন হাইকোর্টের জাজমেন্ট এখানে লেখা রয়েছে। সেই কী লেখা রয়েছে? দ্য অথরিটিজ নোটেড অ্যাবভ have observed that cancellation of selection process without appointment being given therein stands on a different footing than a selection process where appointees had been granted. In the second category, courts must sift the grains from the chaff. Sift the grain from the chaff হচ্ছে একটি ফ্রেজ, এর মানে হচ্ছে যে মানে যারা অনিয়ম করে পেয়েছেন তাদেরকে নিয়ম করে যারা পেয়েছেন তাদের থেকে আলাদা করা। ইফ পসিবল, যদি পসিবল হয় তাহলে তাদেরকে আলাদা করতে পারে। ইন দ্য ইভেন্ট ইট ইজ ইম্পসিবল, যদি ধরুন আলাদা করা যাচ্ছে না, আর হাইলি ইমপ্রবেবল মানে যদি একদমই আলাদা করা যাচ্ছে না, টু সিফট দ্য গ্রেন ফ্রম দ্য স্ট্যাপ, অর্থাৎ যারা অনিয়ম করেছে তাদের থেকে যারা নিয়ম করেছে তাদের মধ্যে, দেন দ্য কোর্ট মে ভেঞ্চার টু ক্যান্সেল দ্য এন্টার সিলেকশন প্রসেস, তাহলে কোর্ট কিন্তু সমস্ত সিলেকশন প্রসেসকে ক্যান্সেল করে দিতে পারে। এক্ষেত্রে বিচারপতিরা মনে করছেন যে তারা আলাদাই করতে পারছেন না যে কে যোগ্য কে অযোগ্য। এক্ষেত্রে কে যোগ্য কে অযোগ্য এই প্রশ্নটা বিচারপতি তুলছেন না। বিচারপতির মতে যে কে যোগ্য কে অযোগ্য এইটার প্রশ্নে তারা যখন আসছেন তখন তারা আলাদাই করতে পারছেন না, এবং এসএসসি কিন্তু এক্ষেত্রে কোনো রকমভাবে কোনো সহযোগিতা করছে না। এসএসসির কাছে বারবার ডাটা চাওয়া হয়েছে, এসএসসি ডাটা দিচ্ছে না। আর্টিকেল 12 যে কনস্টিটিউশন এসএসসি কিছুই তারা ক্লিয়ার করছে না। সিবিআই অলরেডি রিপোর্ট দিয়েছে, সিবিআই বলেছে যে ডাটা স্ক্যানটেক নামে একটি এরা মানে করেছে, স্ক্যান করেছে, এসএসসি বলছে তাদেরকে চেনে না। এছাড়া নাইসার যে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে সেটাও কিন্তু সম্পূর্ণভাবে ইলিগাল বলে বিচারপতি মনে করছেন। নাইসা নাকি ইলিগালি সমস্ত অ্যাপয়েন্টমেন্টগুলো করা হয়েছে নাইসাকে, তাদের কোনো তথ্য নেই। তো সমস্ত কিছু বিচার বিবেচনা করে এই যে ইভ্যালুয়েশন প্রসেস কীভাবে নাইসা ইভ্যালুয়েশন করেছে, সেখানে কী কী দুর্নীতি হয়েছে এবং আরও অনেক দুর্নীতি থাকতে পারে বলে বিচারপতিরা মনে করছেন, যেগুলো কিন্তু ডিটেক্ট করা যাচ্ছে না। এবং এসএসসি ক্লিয়ার কাট কোনো বিষয় কিন্তু এক্ষেত্রে বলছে না। এবং এসএসসি ডেস্ট্রয়েড দ্য অরিজিনাল ওএমআর সিট, অর্থাৎ এসএসসি অরিজিনাল ওএমআর সিট ডেস্ট্রয় করেছে। কিপিং মিরর ইমেজ, অর্থাৎ মিরর ইমেজ রেখে দিয়েছিল এসএসসি, তারপরে সিবিআই কিন্তু সেগুলো পায়নি। এসএসসিকে যখন দেখাতে বলা হয়েছে এসএসসিও কিন্তু সেগুলো দেখায়নি। তার ফলে বিচারপতিরা মনে করছেন যে এই যে পুরো প্যানেল, সেই প্যানেলটাকেই কিন্তু তারা বাতিল করবেন। তার কারণ তাদের কাছে থার্ড অপশান এই যে লেখা রয়েছে, ইন সাচ সার্কামস্টান্সেস with the possibility of the second option of attempting to sift the grain from the chaff becoming unconsequential, we are left with the only option of the cancelling all appointments in the 4 categories of the selection process involved. অর্থাৎ যদি তারা মানে নিয়ম করে কারা পেয়েছে, অনিয়ম করে কারা পেয়েছে, এটা তারা আলাদাই করতে পারছেন না। যেহেতু এসএসসি তাদেরকে সহযোগিতা করছেন না, এসএসসি তাদেরকে বারবার বিপথে চালিত করছেন, তার জন্য কিন্তু তারা এটা বাধ্য হলেন যে সমস্ত প্যানেলটাকে ক্যান্সেল করতে। বিচারপতিরা এখানে বলছেন যে উই হ্যাভ গিভেন অ্যাংসিয়াস কনসিডারেশন, তারা খুবই এখানে মর্মাহতভাবে একটি বিষয় জানাচ্ছেন যে যদিও সমস্ত প্যানেল ক্যান্সেল করা হয় তাহলে অনেক লিগাল প্রার্থী তারাও মানে এর দ্বারা মানে বঞ্চিত হবেন, কিন্তু বিচারপতিদের কিচ্ছু করার নেই। সমাজের বৃহত্তর স্বার্থে সমস্ত কিছু দিক বিবেচনা করে এই যে পুরো সিলেকশন প্রসেসের মধ্যে যে ইরেগুলারিটি সমস্ত কিছু বিবেচনা করে এবং পাবলিক ইন্টারেস্ট সমস্ত কিছু বিবেচনা করে বিচারপতিদেরকে এটা করতেই হবে। এক্ষেত্রে রাইট টু এডুকেশন অ্যাক্ট চিলড্রেনের এই ম্যাটারটা উল্লেখ করেছেন। সমস্ত ম্যাটারটা কিন্তু বিচারপতিরা এখানে বলেছেন
যে এখানে দেখুন এখানে লিখছেন উই আর দেয়ার ফোর কন্টেন্ট টু হোল্ড দ্যাট সিন্স দ্য এন্টার সিলেকশন প্রসেস ইজ ভিসুয়েটেড অল অ্যাপয়েন্টমেন্টস গিভেন দেয়ার আন্ডার আর রিকোয়ার্ড টু বি ক্যান্সেল। অর্থাৎ চাকরি বাতিলের ক্ষেত্রে বিচারপতিরা মনে করছেন যে অল অ্যাপয়েন্টমেন্টস গ্র্যান্টেড দেয়ার আন্ডার আর ডিক্লেয়ার্ড নাল অ্যান্ড ভয়েড, অর্থাৎ সমস্ত অ্যাপয়েন্টমেন্টকে কিন্তু নাল অ্যান্ড ভয়েড হিসাবে ডিক্লেয়ার করা হচ্ছে। ঠিক আছে, তো এখানে এইগুলো বলা হলো ইন ভিউ অফ আওয়ার ফাইন্ডিংস দ্যাট এন্টার সিলেকশন প্রসেস স্ট্যান্ড ভিসিয়েটেড অ্যান্ড দ্য অ্যাপয়েন্টমেন্ট গ্র্যান্টেড দেয়ার ইন হ্যাজ টু বি ক্যান্সেল, সমস্ত কিছু ক্যান্সেল করা হচ্ছে। তো এই সমস্ত কিছু এখানে বলা হচ্ছে এবং এখানে বলা হচ্ছে দেখুন ভায়োলেশন অফ আর্টিকেল 14 and 60 অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া আর নালিটি অ্যান্ড ভয়েড অ্যাব ইনিশিও। ভয়েড অ্যাব ইনিশিও একটি ল্যাটিন টার্ম। তো এক্ষেত্রে বলা হচ্ছে যে মানে রিক্রুটমেন্টগুলো দেওয়া হয়েছে সেই রিক্রুটমেন্টগুলো কিন্তু আর্টিকেল 14 এবং 16কে ভায়োলেশন করে, তার জন্য সমস্ত কিছু এখানে করা হচ্ছে। এবার ইললিগালিটিস ইন দ্য সিলেকশন প্রসেস, যে 17 ধরনের দুর্নীতির কথা উঠে আসছে সেই 17 ধরনের দুর্নীতির কথা কিন্তু এক এক করে বলেছে। এগুলো আপনারা সংবাদ মাধ্যমে দেখেছেন যে কী কী ইললিগালিটি হয়েছে, ওএমআরের ব্যাপারে, র্যাঙ্ক জাম্পের ব্যাপারে সমস্ত কিছু এখানে বলা হয়েছে। সেই 17 ধরনের ব্যাপারগুলো কিন্তু এক্সপায়ারি অফ প্যানেল, মেরিট লিস্টের মধ্যে কী কী করা হয়েছে, আউট অফ মেরিট লিস্ট, সমস্ত ক্যাটাগরি কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। তারপরে বাগ কমিটি রিপোর্ট, তারপরে সমস্ত কিছু এখানে লেখা রয়েছে। দিস এস্টাবলিশড ইললিগালিটিস সিঙ্গুলারিটি অ্যান্ড কিউমুলেটিভলি হ্যাভ ডিমার্কেটেড দ্য কন্ট্যুরস ফর দ্য কোর্ট টু নেগেটিভ উইথ রিগার্ড টু দ্য রিলিফস অর্ডিনেন্ট। তো সমস্ত কিছু এখানে বলা হচ্ছে। এবার রিলিফসের ব্যাপারটাও কিন্তু এখানে বলা হয়েছে এবং একটা এক্সেপশন দেওয়া হয়েছে। দেখুন এখানে এই ম্যাটারটা আমি বলি এবার লাস্টে, তারপরে কিন্তু ফাইনাল অর্ডারটা চলে যাবো আমরা। দেখুন অর্ডারটা আমি খুব সংক্ষেপে বললাম, তার কারণ খুবই ডিটেলে বলতে গেলে এটা এত একটা বৃহত্তর অর্ডার, আমি যতটা পারলাম যতটা বুঝলাম বিচারপতি যেভাবে বলেছেন। এখানে এক্সেপশন দেখুন যে সোমা দাস নামে একজন প্রার্থী, তাকে মানবিকভাবে চাকরিটা দেওয়া হয়েছিল হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে, তার জন্য তার চাকরিটা রাখা হলো, বাকি সবার চাকরি কিন্তু এক্ষেত্রে বাতিল করা হলো। এবার ডিরেকশনগুলো দেখুন, এখানে ডিরেকশনগুলো এখানে লেখা রয়েছে। দেখুন 2 নম্বর ডিরেকশন থেকে দেখুন অল অ্যাপয়েন্টমেন্টস গ্র্যান্টেড ইন দ্য সিলেকশন প্রসেস ইনভলভ বিং ভায়োলেটেড অফ আর্টিকেল 14 and 16 অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া আর ডিক্লেয়ার্ড নাল অ্যান্ড ভয়েড অ্যান্ড ক্যান্সেলড। অর্থাৎ সমস্ত সিলেকশন প্রসেসকেই কিন্তু ক্যান্সেল করা হলো, কোনো ধরনের সিলেকশনকে কিন্তু রাখা হয়নি সমস্তটাকে, শুধুমাত্র একটি প্রার্থী সোমা দাস ছাড়া। ওএমআর সিটকে দেখুন এখানে ফোর্থউইথ মানে খুব দ্রুততার সাথে এসএসসিকে কিন্তু আপলোড করতে হবে তাদের সার্ভারে পাবলিক ফর ভিউ, জনগণের দেখার জন্য। তারপরে দেখুন যারা অনিয়মের মধ্যে দিয়ে চাকরি পেয়েছেন তাদেরকে 4 সপ্তাহের মধ্যে 12% ইন্টারেস্ট সহ টাকা ফেরত দিতে হবে। যদি টাকা তারা ফেরত না দেয় তাহলে তাদের বিরুদ্ধে কী কী ব্যবস্থা নিতে পারবে ডিএম ডিআই সেগুলো বলা হয়েছে। সিবিআইকে ফার্দার ইনভেস্টিগেট করতে বলা হয়েছে, তারা যারা অনিয়ম করে চাকরি পেয়েছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে বলা হয়েছে, তাদেরকে কাস্টোডিয়াল ইন্টারোগেশনও করতে পারবে সিবিআই চাইলে। সিবিআই যারা সুপার নিউমেরিক্যাল পোস্টে অ্যাপ্রুভ করেছেন যে ক্যাবিনেট, সেই ক্যাবিনেটের বিরুদ্ধেও সিবিআই তদন্ত করবে, সেখানেও সিবিআই রিপোর্ট জমা দেবে, এখানে রিপোর্টের কথা বলা হয়েছে এবং তাদেরকেও চাইলে সিবিআই কাস্টোডিয়াল ইন্টারোগেশন করতে পারে সমস্ত কিছু। এবং এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, যেটা নিয়ে কিন্তু অনেক প্রায় তোলপাড়, যে এসএসসির এই যে রিক্রুটমেন্ট এটা কি ফ্রেশ রিক্রুটমেন্ট হবে নাকি রি-ইভ্যালুয়েশন হবে। পরবর্তী যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে 11 নম্বর পয়েন্ট, SSC shall undertake a fresh selection process in respect the declared vacancies involved in this selection process, preferably within a fortnight from the date of election of results of the ensuing elections। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে এসএসসিকে একটি ফ্রেশ অর্থাৎ নতুন করে একটি সিলেকশন প্রসেস নিতে। দেখুন এই ফ্রেশ সিলেকশন প্রসেস এটা নিয়ে হয়তো অনেকের আপত্তি থাকতে পারে, কেউ কেউ বলছেন যে এটাকে ফ্রেশ সিলেকশন প্রসেস মানে নতুন করে সিলেকশন প্রসেস মানে নিউ ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু ব্যক্তিগতভাবে আমার যেটা মনে হচ্ছে যে ফ্রেশ সিলেকশন প্রসেস বলতে গেলে বোঝানো হচ্ছে যে সমস্ত ক্যান্ডিডেটরা 2016 সালের মানে রিক্রুটমেন্টে অংশগ্রহণ করেছিলেন তাদের নিয়ে একটি পুনরায় সিলেকশন প্রসেস করতে বলা হচ্ছে। তো এক্ষেত্রে ভ্যাকান্সিটা থাকবে, যে ভ্যাকান্সিটা কিন্তু ডিক্লেয়ার্ড ভ্যাকান্সি ছিল সেই ভ্যাকান্সিটাই। এবার এখানে দেখুন একটি বিষয় বা প্রসঙ্গ উঠে আসছে যে এক্ষেত্রে রি-ইভ্যালুয়েশন বা রি-প্যানেল করার কথা অনেকেই বলছেন, যদিও সেটা সঠিকও হতে পারে, তার কারণ কিন্তু এখানে রি-ইভ্যালুয়েশন বা রি-প্যানেল এই কথাটা কিন্তু শব্দটা কিন্তু লেখা নেই কোথাও। এবার এই জন্যই কিন্তু একটা কনফিউশন তৈরি হয়েছে বা হচ্ছে, পরবর্তীতে হয়তো এটা আরও ভালো করে যারা মামলা করেছেন বা যারা মামলাকারীদের আইনজীবী বা আরও যারা আইনজীবী রয়েছেন তারা হয়তো এটা ডিটেলস ব্যাখ্যা দিতে পারবেন। বাট আমাদের মতো ব্যক্তিদের পক্ষে ফ্রেশ সিলেকশন প্রসেস বলতে গেলে এটা কি রি-ইভ্যালুয়েশন নাকি রি-প্যানেল এটা বলাটা খুবই মুশকিল হচ্ছে। বাট এক্ষেত্রে একটি ফ্রেশ সিলেকশন প্রসেস করার কথা কিন্তু বলা হচ্ছে। এবার দেখুন এর পরবর্তী যে পয়েন্টে বলা হচ্ছে, দেখুন 12 নম্বর পয়েন্টে যেটা, যে অ্যাপয়েন্টমেন্টস ফর প্রিপারেশন ইভ্যালুয়েশন অ্যান্ড স্ক্যানিং অফ ওএমআর সিট শ্যাল বি মেড বাই এসএসসি বাই ওপেন টেন্ডার অ্যান্ড আফটার ডিক্লেয়ারিং দ্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অ্যান্ড আদার টার্মস অ্যান্ড কন্ডিশনস অফ দ্য কন্ট্রাক্ট। অর্থাৎ এক্ষেত্রে বলা হচ্ছে যে এসএসসিকে যে ইভ্যালুয়েশন করার জন্য নতুন করে ওএমআর সিটগুলোকে ইভ্যালুয়েশন করার জন্য স্ক্যান করার জন্য কিন্তু অন্য একটি সংস্থাকে বরাদ্দ দিতে হবে একটি ওপেন টেন্ডার ডেকে,
তো সেই ওএমআরটা এখানেও কিন্তু একটা বিষয় দেখুন অস্পষ্ট লাগছে, যে এখানে ওএমআর সিটকে নতুন করে ইভ্যালুয়েশন স্ক্যানিং এই বিষয়গুলো বলা হচ্ছে, কিন্তু এই ওএমআরটা কি সেই ওএমআর যে ওএমআরটা সিবিআই উদ্ধার করেছিল, নাকি এটা কি নতুন পরীক্ষার ওএমআর, এটাও কিন্তু ক্লিয়ার হচ্ছে না। অন্তত জাজমেন্টটা দেখে সাদা চোখে বোঝা যাচ্ছে না, বাট হয়তো হতে পারে এটাই যে যে ওএমআরগুলো সিবিআই উদ্ধার করেছিল সেই ওএমআরগুলোকেই নিয়েই বিচারপতিরা চাইছেন নতুন করে একটা ইভ্যালুয়েশন করতে। তো এই হচ্ছে বিষয়। পরবর্তী পয়েন্ট দেখুন 13 নম্বর যে পয়েন্ট, সেটাতে কিন্তু বলা হচ্ছে এসএসসি শ্যাল ফলো দ্য রুলস গভর্নিং দ্য সিলেকশন প্রসেস ইন লেটার অ্যান্ড স্পিরিট। অর্থাৎ এসএসসিকে সমস্ত গভর্নমেন্টের যে রুলগুলো রয়েছে, এসএসসির যে রুলগুলো রয়েছে সেই রুলগুলোকে ফলো করতে বলা হচ্ছে, যে এসএসসি যাতে করে সেই রুল অনুযায়ী কাজ করে। এর পরবর্তী দেখুন 14 নম্বর যে পয়েন্টটা বলা হচ্ছে যে এসএসসি শ্যাল মেক অ্যাভেলেবল অল পলিসি ডিসিশন উইথ রিগার্ড টু কমপ্লায়েন্স অফ দ্য রিক্রুটমেন্ট রুলস গভর্নিং এনি অফ দ্য ক্যাটাগরিজ অফ দ্য সিলেকশন প্রসিডিওর্স ইন ইটস ওয়েবস। আমি কিন্তু আপনাদের সামনে এই পুরো ডিটেলসটা আলোচনা করলাম। এবার এখানে দেখুন এই যে পুরো জাজমেন্ট, এই জাজমেন্টটা আমি মানে বলা যেতে পারে আমার মতো করে আলোচনা করতে চাইলাম, তার কারণ আমি নিজের মতামত অবশ্যই রাখিনি, জাজমেন্টটা যা বলা হয়েছে সেটাই বলেছি, বাট লাইন বাই লাইন হয়তো পড়তে পারলাম না। এই নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং দেখুন এই যে পুরো বিষয়টা, এই ম্যাটারটা অবশ্যই সুপ্রিম কোর্ট যাবে, রাজ্য সরকার বলেছে সুপ্রিম কোর্টে যাবে, বিভিন্ন ব্যক্তি যাদের এই জাজমেন্ট পছন্দ হবেন না তারাও সুপ্রিম কোর্টে যাবেন। পরবর্তীতে দেখা যাক এই বিষয়টা কী হয়।